সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফর পরিবর্তনের ঝড়ো হাওয়া নিয়ে এসেছে। যুক্তরাষ্ট্র এতদিন এই অঞ্চলের সাথে যেভাবে লেনদেন করেছে তার সবকিছুই নাড়িয়ে দিয়েছেন তিনি। রিয়াদে সৌদি নেতাদেরকে তিনি বলেছেন তাদের কিভাবে জীবনযাপন করা উচিত সেটা নিয়ে যুক্তরাষ্ট্র আর সবক দেবে না। সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন তিনি, বলেছেন নতুন করে শুরুর অধিকার আছে তাদের। কাতারের প্রাসাদে তিনি হেঁটেছেন। সাবেক আবাসন ব্যবসায়ী হিসেবে প্রাসাদের মার্বেল পাথরের প্রশংসা করেছেন। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন উপসাগরীয় দেশগুলোকে বৈশ্বিক রাজনীতিতে গুরুত্বের সাথে দেখতে হবে। কিন্তু প্রশ্ন হল, ট্রাম্প আর আরব নেতাদের এই সখ্য ইসরায়েলকে থামানোর ব্যাপারে আদৌ কিছু করতে পারবে কিনা। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। অভিজাত আরব ধনাঢ্য ব্যক্তি, নিরঙ্কুশ ক্ষমতা পরিবেষ্টিত আর উপসাগরীয় নেতাদের ব্যাপক তোষামদে সিক্ত ট্রাম্পকে মনে হয়েছে তিনি উপযুক্ত জায়গাতেই আছেন। এই দৃশ্যটা সচরাচর চোখে দেখা যায় না, কিন্তু ট্রাম্পকে মনে হয়েছে এমনটাই তিনি চেয়েছিলেন। এই ট্রাম্পই তার প্রথম মেয়াদে মুসলিমদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন। তারপরেও এই অঞ্চলে গিয়ে এবার মসজিদে মসজিদে তিনি ঘুরেছেন। সিরিয়ার নেতার অতীতকে ঝেড়ে ফেলেছেন। সিরিয়ার প্রেসিডেন্টকে তিনি বলেছেন সুদর্শন ব্যক্তি, বলেছেন তার অতীতটা কঠিন, কিন্তু সে ছাড়া আর কেই বা এই পরিস্থিতি সামলাতে পারত। তিনি বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে তারা কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের মতো উপসাগরীয় দেশগুলোকে শুধু অর্থ দিয়ে বিচার না করে, বরং বিশ্ব রাজনীতিতে তাদেরকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন সিরিয়ার এখন যেটা দরকার সেখানে আরবদেরই নেতৃত্ব দেওয়া উচিত, তাদের ইতিহাস যেমনই হোক না কেন। ট্রাম্পের এই খোলামেলা নীতি পশ্চিমের অনেককেই খোঁচা দিচ্ছে, কারণ যুক্তরাষ্ট্রের আগের নীতিগুলো কতটা দুর্বল আর লোক দেখানো ছিল সেটা এর মধ্য দিয়ে ফুটে উঠেছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জোর গলায় বলেছিলেন জামাল খাশোগির হত্যা এবং ইয়েমেন যুদ্ধের কারণে সৌদি আরবের ওপর তিনি কঠোর হবেন, কিন্তু পরে তাকে পিছু হটতে হয়েছিল। ট্রাম্প সেই খেলায় নামছেন না। তার বার্তা স্পষ্ট, তোমার সম্পদ আছে, তোমাকে আমাদের দরকার, যা খুশি করো, সমস্যা নেই। ডেমোক্র্যাটরা আন্তর্জাতিক আইন নিয়ে বড় বড় কথা বলেন, কিন্তু সেগুলো কার্যকর করতে পারেন না। ট্রাম্প আইন নিয়ে কোনো কথাই বলেন না। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে নৈতিক বীরের ভূমিকায় আছে এই ধরনের ধারণাকে পাত্তাই দেননি ট্রাম্প। তার সবকিছু হল চুক্তিকেন্দ্রিক। বড় অঙ্কের অর্থ, সুস্পষ্ট বাণিজ্য, রাগ ঢাক নেই কোনো। কাতার, আরব আমিরাত আর সৌদি আরবের জন্য এটা অনেক বড় ব্যাপার। ট্রাম্প তাদের বিশাল অর্থনৈতিক প্রকল্প এবং সাহসী পররাষ্ট্রনীতির প্রশংসা করেছেন। তারাও এটা পছন্দ করেছে। এই দেশগুলো চায় তাদেরকে গুরুত্বের সাথে নেওয়া হোক, শুধু তেলের উৎস হিসেবে যাতে তাদেরকে পাশে ঠেলে রাখা না হয়। স্মার্ট শক্তিধর মধ্যস্থতাকারী হিসেবে তারা স্বীকৃতি ও শ্রদ্ধা পেতে চায়। উপসাগরীয় দেশগুলো নিজেদের মতো করে প্রভাব বিস্তারের জন্য কাজ করছে, যদিও এটা এখনও চলমান প্রক্রিয়া। আফ্রিকায় অবস্থান জোরদার করার জন্য আরব আমিরাত সুদানের নৃশংস যুদ্ধে অর্থায়ন করছে। অন্যদিকে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে সমঝোতা প্রক্রিয়ার অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে কাতার। এই পদক্ষেপগুলো দেখে বোঝা যায় শুধু তেল আর গ্যাসের ওপর থেকে নির্ভরতা কমিয়ে তারা প্রভাব বলয় বাড়াচ্ছে। তারা এই অঞ্চলের রাজনীতি আর অর্থনীতিকে নতুনভাবে বদলে দিতে চাচ্ছে। ট্রাম্পের সফর একটা পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। যুক্তরাষ্ট্র, ইউরোপ আর পুরনো মিত্রদের থেকে দূরে সরে যাচ্ছে। ট্রাম্পের মনোযোগ এখন উপসাগরীয় অঞ্চলের দিকে। এই দেশগুলো তাকে ইউক্রেন নিয়ে জ্বালাতন করবে না, তাদেরকে কোনো ভোটারের সামনে জবাবদিহি করতে হবে না, তারা বহু বিলিয়ন ডলার ব্যয় করতে পারবে আর তোষামত করতে পিছু হটে না। ব্রিটিশ নেতা কিয়ার স্টারমার হয়তো ট্রাম্পকে চমক দেওয়ার জন্য রাজকীয় আমন্ত্রণ পাঠাতে পারেন, কিন্তু উপসাগরীয় দেশগুলো যেভাবে বিশ্বের উচ্চতম ভবনে মার্কিন পতাকার প্রদর্শনী করেছে, তিনি কি সেটা করতে পারবেন?
তারপরও বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের সফরের একটা বড় সমস্যা আছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন গণমাধ্যম এবং নেতাদের বিবৃতিতে সেটা স্পষ্ট হয়েছে। ট্রাম্প যখন পতাকা নাড়িয়ে আরব নেতাদের সাথে হ্যান্ডশেক করছিলেন, ইসরায়েল তখন গাজায় হামলার তীব্রতা বাড়িয়েছে। সত্যিকারের যুদ্ধবিরতির ব্যাপারে কোনো আগ্রহই তারা দেখায়নি। উপসাগরীয় নেতারা হামলার নিন্দা করেছেন, কিন্তু তারা ট্রাম্পের সামনে এই গুরুত্বপূর্ণ ইস্যুটা হাজির করতে পারেননি। সেটা হলো ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অস্ত্র সরঞ্জাম দিয়ে যাচ্ছে। এই সহায়তার কারণেই যুদ্ধের গতি বাড়ছে এবং এর প্রভাব পুরো মধ্যপ্রাচ্যেই ছড়িয়ে পড়েছে। ট্রাম্পের পুরো সফরেই এই ইস্যুটির অনুপস্থিতি অনেককে হতাশ করেছে। এই সফরে উপসাগরীয় অঞ্চলের শক্তির উত্থান নিয়ে নানা কথাবার্তা হয়েছে, কিন্তু এই শক্তি আসলে কি করতে সক্ষম? এটি কি শুধু যুক্তরাষ্ট্রের সাথে বড় বড় বাণিজ্য চুক্তি করার মধ্যে সীমাবদ্ধ, নাকি মার্কিন সমালোচনা এড়িয়ে এই দেশগুলোর নিজস্ব পররাষ্ট্রনীতি এগিয়ে নেওয়ার একটি প্রতিযোগিতা ছিল? আসল প্রশ্ন হল, যুক্তরাষ্ট্রের উপর তাদের যে প্রভাব, সেটাকে ব্যবহার করে তারা কি ইসরায়েল আর ফিলিস্তিনের ব্যাপারে মার্কিন নীতি পরিবর্তন করাতে পারবে? এই প্রশ্নটি এখন মধ্যপ্রাচ্য ও আরব নীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কেন্দ্রীয় প্রশ্ন। এই যুদ্ধ এখন আর গাজায় সীমাবদ্ধ নেই, এটা লেবানন আর সিরিয়াতেও ছড়িয়ে পড়েছে। জর্ডান আর মিশরের গায়েও এর আঁচ লাগছে। এমনকি উপসাগরীয় রাজতান্ত্রিক দেশগুলোতে যুদ্ধ অন্যতম আলোচ্য ইস্যু হয়ে উঠেছে। জনগণের মতামত সেখানে জোরালো হয়ে উঠেছে এবং নেতাদেরকে সতর্কভাবে পদক্ষেপ নিতে হচ্ছে। ট্রাম্প এখনও গাজার ফিলিস্তিনিদের অন্য জায়গায় সরিয়ে নেবার পরিকল্পনা ত্যাগ করেননি। এবার তিনি ফিলিস্তিনিদের লিবিয়ায় সরিয়ে নেবার কথা বলেছেন। এর আগে যুদ্ধবিরতির যেটুকু আশা দেখা গিয়েছিল, তার নতুন কথার পর সেটাও নিভে যেতে শুরু করেছে। গাজার আরও বেশি অঞ্চল নিয়ন্ত্রণের জন্য ইসরায়েল শক্তি প্রয়োগের মাত্রা আরও বাড়িয়েছে। ট্রাম্প যখন উপসাগরীয় দেশগুলোর প্রাসাদের মার্বেল পাথরের প্রশংসা করছিলেন, তখনও গাজাকে পানি, খাবার আর ঔষধ থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল জায়নবাদী ইসরায়েল। তাই বড় প্রশ্ন হল, যুক্তরাষ্ট্রের এই নতুন কৌশলের সত্যিকার মর্মার্থ কে? ট্রাম্পের সফরকে অনেকেই ঐতিহাসিক আখ্যা দিয়েছেন। পুরনো বন্ধ্যা মার্কিন নীতি যেন তিনি পুরোপুরি ঝেড়ে ফেলেছেন, পুরনো রীতি ভেঙে ফেলেছেন, উপসাগরীয় দেশগুলোর ব্যাপারে পুরনো দৃষ্টিভঙ্গিকে চ্যালেঞ্জ করেছেন। কিন্তু এই দেশগুলো যদি তাদের নিজেদের অঞ্চলে কি ঘটছে সেটাকে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে এই সব কিছুই অন্তঃসারশূন্য প্রমাণিত হবে। তারা যদি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা না আনতে পারেন এবং গাজার দুর্ভোগ থামাতে না পারেন, তাহলে তাদের ক্ষমতা আসলে ফাঁপা বুলি মাত্র। সত্যিকারের ক্ষমতার অর্থ হল নিজের ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারা এবং এই অঞ্চলের অন্যদেরকেও সেটা করতে সাহায্য করতে পারা। উপসাগরীয় দেশগুলো নিজেদেরকে বৈশ্বিক শক্তি হিসেবে দাঁড় করাতে চায়। তারা বিশাল সব প্রকল্পে বিনিয়োগ করেছে। সৌদি আরব ভবিষ্যতের শহর বানাচ্ছে, কাতার মধ্যস্থতার কেন্দ্র হয়ে ওঠার চেষ্টা করছে। বিদেশে সাহসী সব পদক্ষেপ নিচ্ছে তারা। আরব আমিরাত সুদানে পা রেখেছে, কিন্তু ইসরায়েল ফিলিস্তিন সংঘাত দিয়েই আসলে তাদের সত্যিকারের শক্তির পরীক্ষা হবে। ইসরায়েলের উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়নে যুক্তরাষ্ট্র সমর্থন দিয়ে যাচ্ছে। এই দেশগুলো যদি যুক্তরাষ্ট্রকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করাতে না পারে, তাহলে বুঝতে হবে তাদের ক্ষমতার বড় ধরনের সীমাবদ্ধতা রয়েছে। এই যুদ্ধ শুধু গাজাকে আক্রান্ত করেনি, বরং পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নষ্ট করেছে। এই যুদ্ধ এমনকি সম্পদশালী উপসাগরীয় দেশগুলোতেও ক্ষোভ আর অস্থিরতা উস্কে দিয়েছে। নেতারা জানেন তারা এটা অগ্রাহ্য করতে পারবেন না। ট্রাম্পের সফর উপসাগরীয় দেশগুলোর জন্য ছিল একটা গর্বের মুহূর্ত। তারা যে শ্রদ্ধা পাওয়ার জন্য তৃষ্ণার্ত ছিল সেটা তারা পেয়েছে, কিন্তু শুধু শ্রদ্ধা যথেষ্ট নয়। সত্যিকারের ক্ষমতার অর্থ হলো কঠিন সমস্যার সমাধানের সক্ষমতা অর্জন। এর অর্থ হলো যুদ্ধ থামানোর সক্ষমতা। চেয়ে চেয়ে শুধু সংঘাতের বিস্তার দেখলে হবে না, উপসাগরীয় দেশগুলোকে দেখাতে হবে যে তারা নেতৃত্ব দিতে পারে। শুধু যুক্তরাষ্ট্রের অনুসরণ করা তাদের কাজ নয়। তারা যদি সেটা না পারে, তাহলে জাঁকজমক প্রাসাদ আর বহু বিলিয়ন ডলারের চুক্তি খুব একটা অর্থ বহন করবে না। এই অঞ্চলের ভবিষ্যৎ আর এখানে তাদের অবস্থান সবকিছুই নির্ভর করছে তাদের পরবর্তী পদক্ষেপের ওপর।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।